এখন বাজে দুপুর 12:30। এটা সেই মন্দিরটা যেটা সকালবেলা আপনাদেরকে দেখিয়েছিলাম। এখন আমরা ওই মন্দিরটাতেই এসেছি। সকালের ব্রেকফাস্ট খাওয়া দিয়ে ব্লগটা ওখানেই শেষ করেছিলাম। তো যাই হোক, এখন বাজে দুপুর 12:30। আমরা ব্রেকফাস্ট খেয়ে না ঘুমিয়েই পড়েছিলাম। অত সকালে যেহেতু আদ্রা স্টেশনে নেমেছিলাম সেই জন্য। তো ঘুমিয়ে টুমিয়ে এখন চান টান করে একেবারে কালী মন্দিরে চলে এসেছি। ঠিক এই কালী মন্দিরটার পাশে যুব আবাস রিসর্ট। আপনারা চাইলে গুগলে সার্চ করে দেখে নিতে পারেন। মন্দিরটা চারপাশে গাছগাছালিতে ভরা, সিঁড়ি রয়েছে, বহু পুরনো মন্দির সেটা বোঝাই যাচ্ছে এবং পরিষ্কার পরিচ্ছন্ন। এই মন্দিরে প্রথমেই যে ঠাকুরটিকে দেখা যায় সেটা হচ্ছে রাধাকৃষ্ণ এবং তার পাশে মা মনসা। এই যে মন্দিরের ভিডিও এই মুহূর্তে আপনারা দেখছেন, এইখানটাতেই রয়েছে রাধাকৃষ্ণ এবং মা মনসার মূর্তি। এবং এই মন্দিরে বজরংবলীও আছে, তার সঙ্গে মা কালীর মন্দিরও আছে। তো যাই হোক, মন্দিরটা খুব ভালো লেগেছে আমার। তার সেই ভালো লাগার একটাই কারণ হচ্ছে যে এক তো পরিষ্কার পরিচ্ছন্ন, এটা যেমন একটা কারণ, এবং আরেকটি কারণ হচ্ছে যে একটা জঙ্গলের মধ্যে মন্দির। এই যে ফিলটা না, এটা ওইখানে না গেলে আপনারা কেউ বুঝতে পারবেন না। এই পুরো মন্দিরটা যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু পুরোটাই একটা জঙ্গলের মধ্যে এবং পাহাড়ের ওপরে। ঠিক আছে? তো এই মন্দিরের ফিলটাই আলাদা। অন্যান্য অনেক মন্দিরে গেছি, বাট এই মন্দিরের ফিলটাই আলাদা, আমি এটুকু বলতে পারি। এখান দিয়ে একটা সিঁড়ি নেমে গেছে, সিঁড়িটা বহুদূর নেমে গেছে, এটা যে কোন দিকে গেছে সেটা আমি বলতে পারবো না। তো যাই হোক, এই মুহূর্তে আমি বজরংবলীর মন্দিরে এবং মা কালীর মন্দিরের দিকে যাচ্ছি। প্রথম দিকে আমার মন্দিরটাতে যেতে একটুখানি মানে হেজিটেশন হচ্ছিল, কারণ পুরোটাই নির্জন, লোকজন ভীষণই কম এখানে, খুব একটা বেশি মানে জনবহুল এলাকা নয়। সেই জন্যই ভালো লাগে বন্ধুরা। অতিরিক্ত লোকজনের মাঝে থেকে না, মানে এত লোকজন এখন আর ভালো লাগে না। তো যাই হোক, মন্দিরের ভেতরটা প্রবেশ করে যেটা আমি দেখলাম সেটা হচ্ছে মন্দিরে যারা সেবায়েত আছেন, অর্থাৎ পুরোহিত, যে ইনি এবং এনার সঙ্গে আরেকজন এনার চেলাও রয়েছে, এই যে হলুদ গেঞ্জি পরে যিনি আছেন, ওনারা কিন্তু এই মন্দিরেই থাকেন, মন্দিরেই খান, মন্দিরেই ঘুমন। এই হচ্ছে বজরংবলীর মন্দির, রাম লক্ষ্মণকে কাঁধে নিয়ে, এবং এটা হচ্ছে মা কালীর মন্দির। এরা পুজো আর্চাও এখানেই করেন, রান্না বান্নাও এখানেই করেন, এবং এখানেই এদের শয়ন কক্ষও বলতে পারেন। মানে একাধারে বলতে গেলে সমস্ত কিছুই। বজরংবলী যে এখানে আছেন এটা আমার জানা ছিল না। একটাই আফসোস হচ্ছিল যে আমি খুবই মানে চেয়েছিলাম যে ওনার মানে একটু ধূপ দিয়ে একটু পুজো করতে, কিন্তু সেটা আমি যেহেতু আমি জানতাম না যে আছে, তো সেটা আমার করা হয়নি আদেও। তো যাই হোক, যেটা হয়নি হয়নি, আমি ভুলেও গেছিলাম আনতে, এটাও কথাটা ঠিক। তো চারিদিকে মন্দিরটা এই মুহূর্তে ঘুরে দেখছি, এবং আমি একটা কথা বলতে পারি, যারা এই মুহূর্তে আমার ব্লগ দেখছেন না তাদেরকে উদ্দেশ্য করে একটু বলি যে এই মন্দিরটা একটা অদ্ভুত একটা দেবী মূর্তি আছে। ওই দেবী মূর্তিটাকে দেখে আমি একটুখানি অবাক হয়েছি, তার কারণ এইরকম দেবী মূর্তি আমি দেখিনি। এটা হচ্ছে গায়ত্রী দেবী মাতার মন্দির, এবং এই গায়ত্রী মন্ত্র আমি শুনেছিলাম, কিন্তু গায়ত্রী দেবী একটুখানি অদ্ভুত টাইপের আমার কাছে লাগলো। এইভাবে এই মূর্তিটারই আমি কথা বলছি, এবং এনার পুজো কিভাবে করে করতে হয়, এনার কি নিয়ম সূচি, সেটা কিছুই কিন্তু জানি না, এবং এরকম মূর্তি আমি অন্তত এর আগে দেখিনি। যাই হোক বন্ধুরা, এইবারে আছি শিব মন্দিরে। এখানেরই শিব মন্দিরও আছে, ত্রিশূলটাকে এখানে পুজো করা হয়েছে, এবং এটা হচ্ছে শিব মন্দির, শিবলিঙ্গ রয়েছে এখানে, শিবলিঙ্গেরই পুজো করা হয়েছে। আর এত চারিদিকে পরিবেশ যেমন ঠান্ডা, তেমন মানে যত বেলা বাড়ছে তত যেন শীত লাগছে। তো যাই হোক, এই মন্দিরটা বেশ বড় মন্দির, এর যে ভেতরে এতটা এরিয়া জুড়ে এই মন্দিরটা রয়েছে এটা জানতাম না। তো এটা শ্রী শ্রী শিব মন্দির, এর প্রতিষ্ঠাতা হচ্ছে রাম উদয়গড় পান্ডে, যাকে সাধু বাবা বলে হয়তো অনেকে এখানে চিহ্নিত করে থাকতে পারেন, চেনেনও হয়তো অনেকে, আমি ঠিক বলতে পারবো না। তবে ঠাকুরমশাইরা দেখিয়ে দিলেন যে এই শিব মন্দিরটা উনিরই প্রতিষ্ঠা করে গেছেন আর কি। আমি আগেই বলেছিলাম যে এই পুরো মন্দিরটা কিন্তু জঙ্গলের মধ্যে অবস্থিত, এবং সেটাই কিন্তু আমি একটুখানি দেখিয়ে দিলাম, কারণ পুরোটাই চারিদিকে জঙ্গলে জঙ্গল। মেনটেন্যান্স খুব ভালো করে হয়েছে, এবং পুজো আর্চার কোনো অভাব নেই, গাছের গুঁড়ি বলুন, মানে সমস্ত কিছুতেই পুজো আর্চা করা হয়েছে আর কি। তো যাই হোক, এখন এই মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি, যতটা সম্ভব আমি আনকাট করে আপনাদেরকে দেখাচ্ছি। আমার এই ব্লগিং এ কিন্তু কাট মানে খুব একটা বেশি আমি কাট করিনি, যেটুকু যা দেখছেন একদম রিয়েল ব্লগিংই দেখছেন, কাটছাট করে কম বেশি কিছু করিনি। এরপরে আমার মেয়ে বলল, মা ওখানে পঞ্চমুখী হনুমানজিরও কিন্তু মন্দির আছে,
এইটা যেটা সিঁড়ি দিয়ে উঠে যেতে হচ্ছে আর কি। তো মা ওখানে আর যায়নি, কারণ আমার মায়ের হাঁটু ব্যথাটা একটু করছিল ওই টাইমটাতে। একটু উঁচু নিচুরও ব্যাপার হয়ে গেলে মায়ের একটু প্রবলেম হয় আর কি। এই সিঁড়ি বেয়ে বেয়ে যে ওপরে যে মন্দিরটা আছে, এটা হচ্ছে পঞ্চমুখী হনুমানজির মন্দির। তো এই মন্দিরটা দেখেই আমরা বেরিয়ে পড়েছিলাম জয়চণ্ডী পাহাড়ের উদ্দেশ্যে। আমরা এখন জয়চণ্ডী পাহাড়ের একদম পাদদেশেই রয়েছি বন্ধুরা, এবং যে হোটেল থেকে সকালবেলা আমাদের ওই যুব আবাসে ব্রেকফাস্ট গেছিল সেই হোটেলটাও এখানেই অবস্থিত। অর্থাৎ পাহাড় দিয়ে যখন আপনারা উঠবেন মানে সিঁড়ি বেয়ে, সেই তখনই ওই সিঁড়ির পাদদেশেই কিন্তু, সরি, পাহাড়ের পাদদেশে হোটেল অবস্থিত। এবং আমি যখন নামলাম টোটো থেকে জয়চণ্ডী পাহাড়ের পাদদেশে, ওই বাচ্চাগুলোকে দেখে না আমার খুব খারাপ লাগলো। কারণ যে বয়সে লেখাপড়া বা স্কুল নিয়ে থাকার কথা, এদের শৈশবটা কিন্তু সেটার মধ্যে আর নেই। এরা কিন্তু ওইটুকু বয়স থেকে প্রচন্ড পরিমাণে স্ট্রাগল করছে, এবং এই স্ট্রাগলের না মানে কি বলবো, এটাকে আমি কি বলবো আর, এটার যে খুব বেশি মূল্য এরা পাচ্ছে তাও নয়। মানে এদেরকে দেখে সত্যি খারাপই লাগছিল আমার। তো যাই হোক, ঠিক আছে বন্ধুরা, এবারে চলুন একটুখানি সামনে এসে কথা বলি। হ্যাঁ, আচ্ছা, আমরা এই মুহূর্তে জয়চণ্ডী পাহাড় যেখানে আছে তার পাদদেশে আছি। এবার আমরা উঠবো। গলাটা একটুখানি প্রবলেমেটিক আপনাদের কাছে শোনাতে পারে, তার কারণ হচ্ছে আমার গলা বসে গেছে। ওই যে সকালবেলা ওই যে নেমেছিলাম না, ঠান্ডা লেগেছে। যাই হোক, আমরা একবারে ব্যাগ ঠ্যাগ সমস্ত কিছু নিয়ে এসে গেছি। ব্যাগ বলতে আমার ছেলের জন্য তো খাবার টাবার আনতেই হবে না, ঘন্টা তিনেকের ব্যাপার। গরম লাগছে, এবারে ঠান্ডাও লাগছে গরমও লাগছে, মিক্সড একটা ওয়েদার আছে। চলুন জয়চণ্ডী পাহাড় তাহলে যাত্রা শুরু করি। শ্রী শ্রী জয়চণ্ডী মাতা ও বজরংবলীর মন্দির। এই এতগুলো সিঁড়ি কিন্তু উঠতে হবে, এবং সিঁড়িগুলো যথেষ্ট মানে এমন কিছু খাড়াই নয় বন্ধুরা। আপনারা যদি আস্তে আস্তে করে ওঠেন আমার মনে হয় না খুব একটা বেশি প্রবলেম হবে, তাই তো। চওড়া চওড়া সিঁড়ি আছে। আমার মায়ের কিন্তু হাঁটুর ভীষণ প্রবলেম, এবং আমার শাশুড়ি মায়েরও হাঁটুর খুব প্রবলেম। এই যে এইরকম টাইপের সিঁড়ি আমার মনে হয় যদি বয়স্ক মানুষও হয়, একটু ধরে ধরে তাকে নিয়ে গেলে খুব সহজেই সম্ভব ওঠা। মায়ের মোবাইলে একটাই প্রবলেম, আমরা 50টারও বেশি সিঁড়ি কিন্তু উঠে গেছি। আমার মাও উঠতে পেরেছে, আমার শাশুড়ি মাও উঠতে পেরেছে। ওই বিশ্রাম নিতে হচ্ছে একটু, আমাকেও নিতে হচ্ছে। ওদেরকে আর কি বলবো, তো বয়স হয়েছে, আমাকেও নিতে হচ্ছে। মা একটু আস্তে আস্তে ওঠো। মাঝে মধ্যে ব্লগিং করবো। এই চশমাটা কিন্তু আমার ছেলে চোখ থেকে খুলছে না, কাঁদুক আর যাই করুক। যাই হোক, থেকে থেকে ব্লগিং হবে, কারণ 400রও বেশি সিঁড়ি, পুরোটা ব্লগিং হয়তো বা করতে পারবো না। একেবারে মন্দিরে উঠে গেলে করব। তবে এই পিছনের ভিউ টিউগুলো না অসাধারণ একেবারে। তোমরা উঠে যাও, আমার জন্য দাঁড়াবে না। এইসব জায়গায় আসুন, ফ্রেশ এয়ার নিন, জীবনটা সার্থক করুন। যাই হোক, ঠাকুরের নাম নিয়ে আমার মাকে বললাম তুমি উঠে যাও, অসুবিধা কিছু হবে না। আমার শাশুড়ি মাও টুকটুক করে উঠেছেন, উনি একটু আগে যেহেতু যাত্রা শুরু করেছেন ওই জন্য অনেকটা এগিয়ে গেছেন। মায়ের একটুখানি প্রায় প্রবলেম হচ্ছিল বলে
আমি মাকে নিয়ে অনেক পরেই আর কি আস্তে আস্তে করে উঠছিলাম। কাউকেই থামতে আমরা বলিনি, কারণ আমার শাশুড়ি মাও ওয়েট করতে চাইছিলেন। তো বললাম যে ওইভাবে করে ওয়েট করলে আমাদের অনেক দেরি হয়ে যাবে, কারণ উঠতে হবে, নামতে হবে, ঘন্টা চারেকের ব্যাপার, প্লাস আমার ছেলের খাওয়ারও একটা ব্যাপার রয়েছে। তো সমস্ত মিলে আমার শাশুড়ি মায়েরও হাঁটুর প্রবলেম আছে, ওই জন্যই আমি বললাম কোনো প্রয়োজন নেই দাঁড়াবা, তোমরা আগেই উঠে যাও। তো আস্তে আস্তে করে উঠে গেছে, এখন একটুখানি বিশ্রাম নিচ্ছে। যেটুখানি পারে বন্ধুরা, বয়স্ক মহিলা আগে আগে চলে গিয়ে বিশ্রাম নেওয়াটাই ভালো। আর আমি ওদেরকে কি বলছি, আমি নিজেই বিশ্রাম নিয়েছি, আমার হাজবেন্ডও বিশ্রাম নিয়েছেন। এই সিঁড়িটা আপনি উইদাউট বিশ্রাম ছাড়া উঠতে পারবেন না। 498 খানা সিঁড়ি ওঠা কোনো মুখের কথা নয়। তবে হ্যাঁ, এই সিঁড়িগুলো একটুখানি চওড়া চওড়া টাইপেরই আছে, তাই কোনো অসুবিধা নেই, কোনো বয়স্ক মানুষ থাকলে উঠতে পারেন। ওই যে আমার শাশুড়ি মা আস্তে আস্তে করে উঠছে, থামছে, বসছে, এইভাবে করে করে আমরা সবাই মিলে মোটামুটি উঠে গেছি। মা ভীষণই ভয় পাচ্ছিল, আমি বলছি ভয় পেলে হবে না, আস্তে আস্তে ওঠো, বসার জায়গা আছে বসো, জল খাও, সেরকম লজেন্স খাও, কিন্তু উঠতেই হবে, দেখতেই হবে। আসলে প্রত্যেকেরই এই মনের জোরটার খুব প্রয়োজন বন্ধুরা, মনের জোর না থাকলে আপনি কিচ্ছু করতে পারবেন না। আর তার থেকেও বড় কথা, যেটা আমি জয়চণ্ডী পাহাড়ে উঠতে গিয়ে দেখলাম, সেটা হচ্ছে একটা 36 বছরের মেয়ে, যে কিনা আমারই বয়সী, তারও হাঁটুর প্রবলেম, সে লাঠি নিয়ে উঠছে। তারপরে তো আর কিছু বলার নেই। আচ্ছা, এইবারে একটুখানি আসি জয়চণ্ডী পাহাড়ের পরিবেশটা সম্পর্কে। পরিবেশ তো আমি বারবারই বলছি, ভীষণই শান্ত শিষ্ট প্লাস ভদ্রসভ্য। এটা যেমন আছে সেরকমই চারিদিকে সবুজে সবুজ, পাথর মানে পাহাড়, প্লাস তার মধ্যে জঙ্গল, সেই জঙ্গলের মধ্যে দিয়ে সিঁড়ি চলে গেছে, এবং সেই সিঁড়ি দিয়ে উঠলেই আপনি পাচ্ছেন এক দৈবিক অনুভূতি, পাচ্ছেন হনুমানজির মন্দির, পাচ্ছেন দেবী চণ্ডী মাতার মন্দির। এই এক অদ্ভুত অ্যাডভেঞ্চার, আমার কাছে তো অ্যাডভেঞ্চার। আমি জীবনে এতগুলো সিঁড়ি উঠিনি, কোনোদিন না। একটা মজার ব্যাপার যেটা ছিল, সেটা হচ্ছে এত সিঁড়িতে ওঠার পরেও কিন্তু এনার্জির কোনো অভাব ছিল না, এবং সেটা সর্বোপরি এই ওয়েদারটার জন্যেই ছিল না। এত সুন্দর, এত সুন্দর, আমি না মানে কি বলবো, আমার আরেকবার যেতে ইচ্ছা করছে, এবং আমি যাব, আমি যাবই যাব। ওইখান থেকে ওই মূর্তিগুলো কেনার আমার বড় শখ হয়েছে, যেটা আমার এইবারে হয়নি। বিয়ে বাড়ির লাগেজের জন্য ওই মূর্তি টুর্তিগুলো কিছু কেনা হয়নি, আমি এবারে কিনবো। তো যাই হোক, এখন একটুখানি আমরা সবাই মিলে রেস্ট নিচ্ছি। আমরা একটুখানি ওই বাদাম খাবো, আমার শাশুড়ি মাও বাদাম খাবেন, আমার মাও বোধহয় অল্প একটুখানি বাদাম খেয়েছিল। তো যাই হোক, এখন খেতে মা বলছে তোরা খেয়ে আয়, আমি বাবা উঠে যাই, কারণ মায়ের একটুখানি বেশি সময় লেগেছিল, মানে আমার মায়ের আর কি। যাই হোক, সেই উঠে টুঠে গ্যাস যাওয়াও হয়েছে, বিশ্রামও একটু নেওয়া হয়েছে। ওই যে কথাতে আছে না, ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে পৌঁছে যাব, একটা গান তো আছেই, সেই গানটা আমাদের জন্য একেবারেই প্রযোজ্য। এবং সত্যি কথা বলতে বন্ধুরা, আর একটা অভিজ্ঞতা আমি শেয়ার করি। যখন আমরা যখন উঠছিলাম না জয়চণ্ডী পাহাড়ে, তখন অনেকেই দেখছে আমাদেরকে সাহস দিচ্ছে, বলছে মনে সাহস রাখুন, উঠে যাবেন, কোনো অসুবিধা নেই। সত্যি এটা বেশ ভালো লেগেছিল আমাদের। আমরা অলমোস্ট অনেক কাছাকাছি এসে গেছি, অনেকটা উপরেও এসে গেছি। আমার মা এবং আমার শাশুড়ি চলে গেছে, ওদের মন্দিরেও পৌঁছে গেছে। আমরা একটু বাদাম খাচ্ছিলাম, ওই জন্য আমাদের দেরি হলো। হ্যাঁ, চলে এসছি তো। আচ্ছা, এটার না একটা ঐতিহাসিক ইয়ে আছে। ঐতিহাসিক গুরুত্ব একটা আছে বন্ধুরা, কিন্তু এই মুহূর্তে আমি সেটা বলতে পারছি না, কারণ এই দুর্গটাতে যতটুকু আমি শুনেছি, তাতে করে ইংরেজরা কয়েদিদেরকে আটক করে রাখতো, এটুকুই আর শোনা কথা, এর সত্যি মিথ্যে আমি কিন্তু জানি না, ভুলও হতে পারে, ঠিকও হতে পারে।
অনেক উঁচুতে আছে, অনেক উঁচুতে। এই যে পুরো আমরা এখন শেষ প্রান্তে চলে এসেছি। পিছনে পাহাড়, আমি পাহাড়ের উপরেই দাঁড়িয়ে আছি। যদিও চটি খোলো, চটি পরে স্লিপ কাটবে। চটি খুলে স্লিপ কাটবে, পায়ে বলে গ্রাফটা এই যে দেখি। পাহাড়ের টিলাটাতে উঠে কিনা একটা ঐশ্বরিক অনুভূতি হয়েছিল। একটা সাংঘাতিক সুন্দর ভিউ। আমি এখানে একটা কথা আপনাদেরকে বলেছিলাম, কিন্তু পাশেই গান বাজছিল, তো কপিরাইট ক্লেম আসার ভয়তে আমি মিউট করে দিয়েছি। খুব ভালো লেগেছে বন্ধুরা, ভীষণ ভালো লেগেছে। আমাকে দেখে আশা করে বুঝতে পারছি। আমরা এখন মন্দিরের পিছনে বসে আছি। এই যে কতটা আমরা উঠে সামনের গেছি। ভিউটা আমার দেখে একদম এত সুন্দর ভিউ আমি কোনোদিন দেখিনি, কোনোদিন মানে কোনোদিন দেখিনি। দেখতে পাচ্ছেন ভালো view। প্লিজ তাড়াতাড়ি করে এখানে ছবি তুলে তুমি এখান থেকে তোমার ফোনটাতে পাঠিয়ে দেবে। ওখান থেকে আমি আমার বন্ধুদেরকে পাঠাবো, তার সাথে বলবো যে আমার মায়ের ওগুলো অ্যানিমেল করতে। খুব সুন্দর, সব ওপর দিয়ে পুরো ফগ আছে, নিচে মিস্ট নেই কিছু, ওপর দিয়ে পুরো ফগ। চারিদিকে গাছপালা। হ্যাঁ, আই লাইক। ওখানে খুব ঠান্ডা এখানে, ওই জন্যই এত ঠান্ডা পড়ে এখানে। আমাদের যেমন ওখানে অত গাছ নেই, মানে ঠান্ডা পড়ে না। তো কুয়াশা ওইদিকে তুমি দেখো, কিচ্ছু দেখতে পাবো না। কুয়াশা একদম। কুয়াশা না বলতে গেলে ফগ বলতে পারবো আমরা। আমি তুলেছি ওই জায়গাগুলো পুরোটা তুলেছি। বলো, পাহাড়ে ওঠার অভিজ্ঞতা তো খুব ভয় পাচ্ছিলে? অনেকবারই হচ্ছে। একটু ভয় পাচ্ছিলাম হাঁটুর প্রবলেমের জন্য। তা যাই হোক, মায়ের কৃপায় মা এই যে বজরংবলী মন্দিরেই বসে আছো। চলো। আর আমরা উঠেছিলাম এই যে এই সাইডটাতে, আমরা উঠেছিলাম, এখানে বসেছিলাম সবাই মিলে। আমার মনে খুব শান্তি হয়েছে। আমি যেটা করতে চেয়েছিলাম, কি করতে চেয়েছিলাম সেটা বলবো না, কিছু একটা করতে চেয়েছিলাম, যেটা করতে চেয়েছিলাম সেটা হয়েছে। আমি সেজন্য খুব খুশি, খুবই খুশি। এক নম্বর তো আমার চিন্তা ছিল মাকে নিয়ে আমি উঠতে পারবো কিনা। মায়ের মনে সাহস দিয়েছি, মা সাহস পেয়ে সাহস নিয়ে উঠে গেছে। তারপরেও ভয় পাচ্ছিল, ভাবছিল ওই পাহাড়ের টিলাতে কী করে বসবে। আমার সব পারবে, চলো আস্তে আস্তে সব হবে। মেন কথা হচ্ছে ভয়টা আগে পেয়ে যায়, সাহসটা পরে দেখায়, এটা হচ্ছে গণ্ডগোল। এবেলা সাহসটা আগে দেখিয়েছে, সব হয়েছে। শরীর অসুস্থ সবসময় থাকবে বন্ধুরা, তার মধ্যে থেকে সব কিছু করতে হবে। ওই যে এখন বসে আছে।
আমাদের সমস্ত মন্দির দর্শন খুব ভালোভাবে হলো, ভিড়টির কিছু নেই, এমনি ট্যুরিস্টের ভিড় আছে, তবে ওদের পিক টাইম হচ্ছে ডিসেম্বরের, মানে ডিসেম্বরে আপনার 25শে ডিসেম্বর পরে কিন্তু ভালোই ভিড় হয়। আপনারা যদি কেউ আসতে চান তো এই টাইমটাতে আসতে পারেন, যদি ফাঁকায় ফাঁকায় চান। এটা ওদের সিজন না, ঠিক আছে। এবার যদি আপনারা সিজনে আসতে চান তা ডিসেম্বরের 25, মানে বড়দিনের ছুটিটাই কিন্তু সাংঘাতিক ভিড় হয়, ঠিক আছে। এবং এখানে রিসর্ট বুক করতে গেলে কিন্তু অনলাইনে বুক করতে হয়। তবে আমি একটা ব্যক্তিগত অভিজ্ঞতা একটু শেয়ার করি। একদম প্রথমে যে রিসর্টটাতে আমি দাঁড়িয়েছিলাম, মানে একদম প্রথমে নেমে, ওই রিসর্টটা না মানে অনলাইনে খুব সুন্দর দেখাচ্ছিল, কিন্তু আমরা নেমে দেখলাম যে কেউই নেই রিসর্টে। তো ওটা যদি অনলাইনে আমরা বুকিং করে ফেলতাম তাহলে খুব ঠকে যেতাম, এটা একটা পয়েন্ট। সেই জন্যে হয়তো ওই পরের যে রিসর্টে আমরা গেলাম, মানে কালী মন্দিরের পাশের যে রিসর্টটাতে আমরা গেলাম, ওটাতে হয়তো আমাদের একটু সময় লেগেছে, যেহেতু আমাদের অনলাইনে করা ছিল না বলে। ওরাও কিন্তু অনলাইনেই বুকিং নেয়, আমরা ওখানে দাঁড়িয়ে অনলাইনে বুকিংটা করেছি। এতে করে কি হয়েছে, আমরা ঠকে যাইনি। তাই এই ব্যাপারটা আপনারা মাথায় রাখবেন। প্রথমে যে রিসর্টটা আমি দেখিয়েছিলাম যখন খুব কুয়াশা ছিল, ওই রিসর্টটাতে কিন্তু কেউ নেই। ওটা দেখতে খুব সুন্দর বাইরে থেকে, এবং আমার হাজব্যান্ড বললেন যে অনলাইনে যখন এই রিসর্টটাকে মানে দেখছিল মনে হচ্ছিল ভীষণ সুন্দর, ওটাকেই বুকিং করি, কিন্তু ভাগ্যিস করেনি, করলে কিন্তু ব্লান্ডার হতো। তো যাই হোক, আমি একটা অভিজ্ঞতার কথা শেয়ার করলাম। আর অনলাইনে আপনাকে বুকিং করতেই হবে, আমরা এসে আপনারা করতে পারেন যদি আপনারা সিজনে না আসেন। খাবো দুপুরের খাবার, আমরা ডিম ভাত খাবো, আমি ডিম ভাত খাবো, বাকিরা মাছ ভাত খাবে। আমার ছেলের জন্য ওই হোটেলে বলেছিলাম যে গালা ভাত আর একটুখানি ডাল সিদ্ধ করতে, ওটা সেটাই করেছে, এখন ওটাই খাবো। 2:30 বাজছে, বোঝাই যাচ্ছে না, এত ভালো ওয়েদার, এত ভালো পরিবেশ, শান্ত শিষ্ট, কোনো চিৎকার চেঁচামেচি কিচ্ছু নেই। কান দুটো খুব আরাম পাচ্ছে, এটুকু বলতে পারি। হেলদি পরিবেশ, একদম হেলদি, পাহাড়ি জায়গা, ভীষণ হেলদি, আর চারিদিকে গাছগাছালি। ঠিক আছে, এখন নেমে যাচ্ছি আমরা নেমে যাই, তারপরে এখন আর কোনো ব্লগিং করব না, কালকে আবার করব, ঠিক আছে। আপাতত ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি, ঠিক আছে। কারণ এরপরে আর দেখানো মানে আপনাদেরকে বোর করা, তো ওই সব আর দেখাচ্ছি না। আমি আপাতত ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি। যদি আমার ভিডিও ভালো লাগে থাকে, লাইক করবেন, একটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবেন, আর প্রচুর সাবস্ক্রাইব করুন, প্রচুর। এরকম ভালো ভালো ভিডিও আমি ডেফিনেটলি দেবো। আর যখন সুযোগ আসবে, না এইসব সুযোগ তো আর রোজ রোজ আসে না, যখন আসবে তখন ডেফিনেটলি আমি ব্লগের মাধ্যমে যদি কোনো তথ্য দেওয়ার হয় আমি দেব, যদি কিছু কথা বলার হয় বলবো। যাই হোক, তাহলে আজকের মতন ব্লগটা এখানে শেষ করছি। কালকে ট্রেনে শুরু করেছিলাম, আজকে পাহাড়ে শেষ করছি। আর যদি টোটো করে যেতে গিয়ে ভালো কিছু ভিউ দেখতে পাই তখন ডেফিনেটলি আমি তুলবো, সেটা ব্লগের এন্ডিংয়ে থাকবেই। তাহলে কালকের জন্য টাটা, বাই বাই, সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন।